ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা সংবাদ মাধ্যম সূত্র প্রত্যেকেই কম বেশি জেনে গিয়েছেন যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা রায় এসছে, যেইটা 2010 বা 11 সালের পরবর্তী সময়ে ওয়েস্ট বেঙ্গলে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছিল তারা আর ওবিসি হিসাবে গণ্য হবে না, তারা মানে ওবিসি হিসাবে আর বৈধ নয়। কিন্তু সেই সঙ্গে বলা হয়েছিল এই সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা বহাল থাকছে, কারণ সেটা বাতিল করতে গেলে অনেক জটিল প্রক্রিয়া চলে আসছে। এইবার ব্যাপার হচ্ছে যে কাদের, কোন ওবিসিদের সার্টিফিকেটটা বাতিল হলো, কেন বাতিল হলো, এবং নেক্সট কি হতে পারে, এবং এই ওবিসি সার্টিফিকেটটা কিভাবে আমরা পাই এবং তার যে মানে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই প্রত্যেকটা জিনিস আমরা দেখব। তাহলে বিষয়টা বুঝতে কিন্তু অত্যন্ত সুবিধা হবে, কারণ ইতিহাসের পাতার যারা দর্শক রয়েছেন আমি মনে করি বেশিরভাগই এসসি এসটি ওবিসি মাইনরিটি কমিউনিটির লোক, কারণ ভারতবর্ষের প্রায় 85% লোক কিন্তু এসসি এসটি ওবিসি কমিউনিটি এবং মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, এবং যদি ইডাব্লিউএস ধরা হয় তাহলে তো 95% চলে আসবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এই জিনিসটা আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলে, সংরক্ষণের বিষয়টা বিশেষ করে এখানে যারা আছো প্রত্যেকেই প্রায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছো, সেখানে সংরক্ষণের ব্যাপারটা রয়েছে। তাহলে হঠাৎ করে যদি ওবিসি সার্টিফিকেটটা চলে যায় তাহলে তাহলে সে জেনারেল হিসাবে তাকে কম্পিটিশনে বসতে হবে, সংরক্ষণের সুবিধা পাবে না। তো এই বিষয়টা কি এবং কাদের বাতিল হলো সেইটা আমরা দেখব। সেই সঙ্গে বলে রাখি যে আমি একটা লিস্ট দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ, তার লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, লিঙ্কটাও দিচ্ছি। তো সেইখানে গিয়ে তোমরা কারা কারা ওবিসি এবং কোন কোন সম্প্রদায়ের মানুষ ওবিসি সেই লিস্টটা বর্তমানে তোমরা দেখে নিতে পারো লিঙ্কটায় গিয়ে। তো যাই হোক, আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে যে ভারতবর্ষ একটা খুবই মানে গরিব দেশ, কারণ ইংরেজরা এত শোষণ করেছিল, বেশিরভাগ মানুষই কিন্তু গরিবী রেখার নিচে চলে গিয়েছিল। এবং এত বড় ভারতবর্ষকে যদি একত্রিত রাখতে হয়, সমস্ত মানব সম্পদকে যদি মানে মূলধারায় নিয়ে আসতে হয়, তাহলে যারা পিছিয়ে পড়ে আছে তাদের জন্য রাষ্ট্রকে বিশেষ রকমের সুবিধা কিন্তু দিতে হতো। দেখো, সংরক্ষণ নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে, কারো নেগেটিভ কারো পজিটিভ, কিন্তু সংরক্ষণ আমরা প্রত্যেকে ভোগ করি, সে যেই হোক না কেন। প্রত্যেকের বাড়িতে তার মা বাবা তার ছেলে মেয়েকে সংরক্ষণ দেয়। তো সংরক্ষণ সব জায়গায় আছে। রাষ্ট্র আমাদের যদি মানে মাতা পিতা হিসাবে ধরি, তো যে ছেলে দুর্বল বা যে সম্প্রদায়ের মানুষ দুর্বল তাকে সংরক্ষণের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনাই কিন্তু মানে রাষ্ট্রের কাজ। তো সেই জায়গা থেকে সংরক্ষণ একটা পজিটিভ বিষয়। এইটা কিন্তু মানে ধরে নিয়ে আমাদের যারা সংবিধান প্রণেতা তারা ভেবেছিল যে ভারতবর্ষকে যদি সঠিকভাবে গড়তে হয় তাহলে সংরক্ষণের ব্যবস্থা কিন্তু রাখতেই হবে। এবার শুধু এসসি এসটি ওবিসিদের কিন্তু সংরক্ষণ রাখতো, দেখবে ভারতবর্ষের সংবিধানের 330 থেকে 342 নম্বর আর্টিকেলে এসসি এসটি, অ্যাংলো ইন্ডিয়ান, ব্যাকওয়ার্ড ক্লাস, মাইনরিটি, এই প্রত্যেককে কি কি সুবিধা পাবে এবং তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা করবে রাষ্ট্র, সেই সম্পর্কে কিন্তু বলা আছে 330 থেকে 342 নম্বর ধারায়। তো এইখানে এসসি এসটি বা অ্যাংলো ইন্ডিয়ান বা মাইনরিটির কথায় আমরা সেভাবে যাচ্ছি না। আমাদের আজকে মূল আলোচ্য বিষয় ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি সম্প্রদায়, ব্যাকওয়ার্ড ক্লাস। এইবার আমাদের যে সংবিধানে ব্যাকওয়ার্ড ক্লাস বা অনগ্রসর সম্প্রদায় সম্পর্কে মানে কি কি প্রভিশন রয়েছে সেইটা একটু আমরা দেখব। এইবার ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তাহলে ভারতবর্ষের যে আর্থসামাজিক অবস্থা এবং কোন কমিউনিটির লোক কি অবস্থায় আছে সেইটা জানার জন্য ভারত সরকার একটা কমিটি গঠন করে। সেই কমিটির নাম হচ্ছে কাকা কালেলকর কমিটি। এইটার কথা অনেকেই শুনেছ আশা করি। এই কমিটিটা গঠন হয় 1953 খ্রিস্টাব্দে। এই কমিটি গঠন হওয়ার পর রিপোর্ট দেয় এটা 2 বছর পর 55 খ্রিস্টাব্দে। 1955 খ্রিস্টাব্দে এই কাকা কালেলকর কমিটি একটা রিপোর্ট দেয়। সেইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে একটা লিস্ট তৈরি করতে মানে বলা হয় যে কোন কোন সম্প্রদায় অনগ্রসর সম্প্রদায়, এবং তাদেরকে বিশেষ আর্থিক সুবিধা বা যে কোনো সুবিধা দেওয়ার জন্য কিন্তু বলা হয়। কিন্তু দেখা যায় যে যে কোনো কারণেই হোক এই কাকা কালেলকর কমিটি কিন্তু সেইভাবে কোনোদিনও তার যে সুপারিশগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, তো তার পরবর্তী সময় যেন সরকারি কাজ বহুদিন পর একটা মন্ডল কমিশন কিন্তু গঠন হয়। এইটার কথা আমি আশা করি আমি
প্রত্যেকেই শুনেছে মন্ডল কমিশন। মন্ডল কমিশন 1980 খ্রিস্টাব্দে কিন্তু হচ্ছে। তো এই মন্ডল কমিশনের রিপোর্টে সমগ্র ভারতবর্ষের যে এসসি এসটি ওবিসি কাদের কিরকম স্ট্যাটাস সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত একটা রিপোর্ট দেয়া হয়। এবং তোমরা জানো সরকারি কাজে তো এসসি এসটির কথা আমরা বলছি না, এইখানে কিন্তু ওবিসির জন্য 27%, এখন যে ওবিসিরা যে 27% সংরক্ষণ পায় সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্টে, সেইটা কিন্তু এই মন্ডল কমিশন থেকেই আসছে। এই মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু মন্ডল কমিশনই 1990 সালে সুপারিশ করা হয় যে 27% ওবিসিদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের সংরক্ষণ দেওয়া হবে। কারণ দেখো মানে এরকমটা বলা হয় যে সংরক্ষণটা এসসি এসটি ওবিসি মিলে কিন্তু কখনোই 50%-এর বেশি যাতে না যায়। তো এখন অবশ্য ইডাব্লিউএস সংরক্ষণ দিতে গিয়ে সেটা পার হয়ে গেছে। তো এই 27% সংরক্ষণ দেওয়ার কথা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেটা এতটা সংরক্ষণ দিতে অস্বীকার করে এবং সেটার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে যায়। এইবার সুপ্রিম কোর্টে গেলে তখন সেটাকে চলে। তো 2 বছর পর 1992 সালে 16ই নভেম্বর কিন্তু সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে না, এদেরকে সংরক্ষণের সুবিধা কিন্তু দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়। এই সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এটা তৈরি হয় এবং ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট 1993 এইটা কিন্তু হয়। এবার যেরকম ন্যাশনাল কমিশন হলো সেই ওরকমই কিন্তু প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকেও নির্দেশ দেওয়া হয় যে একটা কমিটি গঠন করতে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, এবং সেই অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন 1993 অ্যাক্ট কিন্তু পাস হয়। এই যে অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে কারা ওবিসি হবে সেই অ্যাক্টে বলা আছে। এইবার ওর পরবর্তী সময় 2010 সাল অবধি যারা ওবিসি ছিল তারা ওবিসি সংরক্ষণ পাচ্ছিল। কিন্তু বামফ্রন্টের সরকারের শেষ জামানায় তুমি দেখবে যে মানে যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, 2010 সালে কিন্তু আরো কিছু মানে সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষকে ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়ার প্রয়োজন মনে করে সরকার, সেগুলোকেই নাম ইনক্লুড করে। এবং পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসে এবং তারা আরো বেশি করে বিভিন্ন মানে বিশেষ করে প্রায় আমি যতটুকু মানে অনুমান করতে পারি যে মানে একদম বেশিরভাগ পার্সেন্টেজই যারা মুসলিম তারা কিন্তু ওবিসি এর আন্ডারে চলে আসে। এইবার ব্যাপার হচ্ছে যে এইখানে যখন এই যে নামগুলো ঢোকাচ্ছিল, যেহেতু বেশিরভাগটাই মুসলিম কমিউনিটির মানুষের নাম মানে কমিউনিটির নাম আসছিল, সেক্ষেত্রে আরএসএস, তোমরা প্রত্যেকেই জানো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে এইটা আপত্তি করা হয় যে এই কেন খালি মুসলিমদের সংরক্ষণ দেওয়া হবে, বা মানে এই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের সংবিধানে সংরক্ষণ দেওয়ার যেহেতু প্রভিন্স নেই, তো তাহলে সেটা কেন দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু কেস করে। এই যে 2010 সালের পরবর্তী সময়ে যেটা চলছিল, এই কেসটা প্রায় 14 বছর চললো। এইবার এই 14 বছর চলার পর আজকে রায় হলো। তাহলে জানো ভারতবর্ষের বা ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম খুব স্লো চলে, তো 14 বছর একটা রায় আসতে আসতে লেগে গেল। তো ইতিমধ্যে যারা চাকরি পেয়েছে এই সংরক্ষণের ভিত্তিতে তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে তো সেটা ইনজাস্টিস হবে, তাদের তো কোনো দোষ নেই, দোষ করেছে রাজ্য সরকার। তো এইবার সেক্ষেত্রে কেন বাতিল হলো, কারণ হিসাবে দেখাচ্ছি যে এই যে অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট যেটা 1993, সেই আইনে যা যা বলা আছে সেই আইন কিন্তু যে প্রসিডিওর বলা হয়েছিল সেইটা মানা হয়নি। কথা বোঝা গেল? এই যে অ্যাক্ট আছে 1993, সেই অ্যাক্টে যে প্রসিডিওর বা যে আইনি প্রক্রিয়া সেইটা বলা আছে সেইটা কিন্তু মানা হয়নি। উদাহরণ হিসাবে বলি যে ওবিসি কারা হবে তার কিন্তু নির্দিষ্ট সংজ্ঞা নেই, এসসি এসটি কারা হবে তার কিন্তু নির্দিষ্ট সংজ্ঞা নেই। তাহলে কে ঠিক করবে? এইখানে বলা আছে রাষ্ট্রপতি যে সমস্ত কমিউনিটিকে এসসি বা এসটি বলে ঘোষণা করবে তারা এসসি বা এসটি হবে। এইবার রাষ্ট্রপতি তো নিজে খুঁজে খুঁজে গিয়ে করবে না, তাহলে তার জন্য একটা নির্দিষ্ট কমিটি গঠন করবে এবং সেই রাজ্যের রাজ্যপালকে সঙ্গে নিয়ে আলোচনা করে যে এই রাজ্যের এই কমিউনিটির লোক
অনেকটা মানে পিছিয়ে পড়া বা এদের এই স্ট্যাটাস, তো এদেরকে এসসি বা এসটি বা ওবিসি সংরক্ষণের আওতায় আনা হোক। তো এই যে যে টোটাল প্রসিডিওরটা মানে সেইটা যদি মেনটেন করে চলে, তারপরে গিয়ে আলটিমেটলি একটা নোটিফিকেশন হয় যে হ্যাঁ এই কমিউনিটিকে আমরা এসসি বা এসটি বা ওবিসি হিসাবে সংরক্ষণ দিতে রাজি। তো এই ক্ষেত্রে হয়তো আমি পুরো যেহেতু আমি আইনের ছাত্র নই, তো আইনি বিষয়টা আমি জানি না, এবং রাজ্য সরকার কিভাবে প্রসিডিওরটা ব্রেক করেছে নিশ্চয়ই সেটা কোর্টে প্রমাণ হয়েছে, কারণ কোর্টে প্রমাণ না হলে তো সেটা রায় দেবে না। তো এই আইনটা মানা হয়নি এই পুরো প্রক্রিয়াটা করার সময়। তাহলে এইবার খুব ভালো করে ভাবো যে কি হয়েছে, কাদেরটা বাতিল হয়েছে। এই যে 2010 সালের আগে অবধি যে যে কমিউনিটি এই আইনের মধ্য দিয়ে এই ওবিসি সার্টিফিকেট পেয়েছিল তারা সবাই কিন্তু ভ্যালিড। আমি যে লিস্টটা দিয়েছি তোমরা দেখবে ওই লিস্টে প্রথমেই আছে কাপালি বা বৈশ্য কাপালি। এইবার এই বৈশ্য কাপালি বা কুর্মি এরা যদি 2010 সালের আগে ওবিসি তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে তারা কিন্তু ভ্যালিড। এবার এই কাপালি সম্প্রদায়ের মানুষ যদি 2016 সালেও মানে 10 সালের পর 16 সালেও সার্টিফিকেট পায় তাহলেও তার সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড। অর্থাৎ 2010 সালের পরে যারা যারা সার্টিফিকেট পেয়েছে সবার ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড, এইটা কিন্তু নয়। এইটা এখানে বোঝার বিষয়। 2010 সালের আগে যে যে কমিউনিটির লোক ওবিসি হিসাবে গণ্য হতো বা এই অ্যাক্টের আন্ডারে যারা যারা যাদেরকে ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে তাদের সার্টিফিকেট সবটাই ভ্যালিড। কিন্তু এর পরবর্তী সময় 2011 সালে এই যে নিয়ম না মেনে যে যে কমিউনিটিকে ওবিসি হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেই কমিউনিটি যেমন সাবকাস্ট লেখা থাকে সার্টিফিকেটে, সেই সাবকাস্ট ঢোকানো হয়েছে লিস্টে। আগে হয়তো অল্প কয়েকটা লিস্ট হলো, এখন প্রায় 140টার উপরে লিস্ট। যেমন এই ধরো মিস্ত্রি, মুসলিম মিস্ত্রি 131 নম্বর, তোমরা যদি ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার মানে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার এর ওয়েবসাইটে তোমরা যাও তাহলে লিস্টটা দেখতে পাবে, আর আমি লিস্টটা দিয়ে দিয়েছি। তুমি 131 নম্বরে দেখবে এই যে মিস্ত্রি, মুসলিম মিস্ত্রি, এইটা 2011 সালের পরে ঢুকেছে। 11 সালের আগে যদি ঢুকতো তাহলে কিন্তু পরে যদি সার্টিফিকেট পেতো তাহলে সব সার্টিফিকেট ভ্যালিড। এইটা যেহেতু ধরো পরে ঢুকেছে সাপোজ, তাহলে এরা এদের এই কমিউনিটির হিসাবে যারা যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের সবগুলো ইনভ্যালিড। কথা বোঝা গেল? কিন্তু যারা 2010 সালের আগে যারা ওবিসি হিসাবে যে যে সম্প্রদায় ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছিল এই অ্যাক্টের আন্ডারে, তারা যদি 2024 সালে ওবিসি সার্টিফিকেট পায় তাদেরটা ভ্যালিড। বোঝা গেল? তাহলে 10 সালের পরে যারা যারা বা 11 সালের পরে যারা যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদেরটা সবটাই ইনভ্যালিড, এইটা কিন্তু নয়। সেই কমিউনিটি 2011 সালের পরে অন্তর্ভুক্ত হয়েছে, যেমন এই কোটাল বা গাজী, এরা যদি পরবর্তীকালে তোমরা দেখবে বেশিরভাগটা বাদ গিয়েছে হচ্ছে ওবিসি এ যারা মুসলিম সম্প্রদায় তাদেরটাই বাদ গিয়েছে পরবর্তীকালে যাদেরকে ওবিসি হিসাবে ঢোকানো হয়েছে, যেটা রাজ্য সরকার প্রসিডিওর মেনে করেনি। আশা করি বিষয়টা একদম পুরো ক্লিয়ার। এইবার বলি যে নেক্সট কি হবে। তাহলে তো এটা তো আমাদের জন্য খুবই খারাপ, যারা ওবিসি এতদিন সংরক্ষণের আওতায় ছিলেন বা পাচ্ছিলেন, তাহলে তাদের কি হবে। এক হচ্ছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে যে না আমরা যেটা করেছি ঠিক করেছি, সেটা যদি প্রমাণ করতে পারে। আর তাছাড়া সব থেকে ভালো আমার মনে হয় যে এই অ্যাক্টের আন্ডারে যে প্রসিডিওর আছে সম্পূর্ণ প্রসিডিওরটা ফুলফিল করে এই কমিউনিটিগুলোকেই আবার মানে ওবিসির অন্তর্ভুক্ত করা। যা যা প্রসিডিওর আছে, যে একটা কমিটি গঠন করতে হবে, সেই কমিটি দেখবে ওই যে পার্টিকুলার কমিউনিটির লোকের যে স্ট্যাটাস কত। এখন ব্যাপার হচ্ছে দেখা গেল এই যে ধরো সাপোজ আমি বলে মিস্ত্রি, মুসলিম মিস্ত্রি, তার দেখা গেল বেশিরভাগ মানুষই হচ্ছে গরিব, তাহলে রিপোর্ট যদি সেরকম আসে তাহলে সে তাদেরকে অবশ্যই ওবিসি সম্প্রদায় ভুক্ত করা যেতে পারে। দেখা গেল গাজী সম্প্রদায় যারা মুসলিম, তারা তাদের বেশিরভাগটাই হচ্ছে খুব হাই লেভেলে সবাই চাকরি করে বা বিজনেস করে, বেশিরভাগ মানুষই হচ্ছে মানে উচ্চবিত্ত, তাহলে তাদেরকে বাদে। তো আমার মনে হয় যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ওবিসি এ সম্প্রদায় তাদের বেশিরভাগটাই ওবিসিতে ঢুকে যাবে যদি রাজ্য সরকার আবার পুরো প্রসিডিওরটা ঠিকঠাক মেনে করে।
আমি যতটুকু যা বুঝতে পারছি। তো প্রসিডিওরটা মেনে যদি করা হয় তাহলে কিন্তু এই যারা বাদ গিয়েছে তারা কিন্তু আবার পুনরায় ওবিসির অন্তর্ভুক্ত হতে পারবে, এইটুকু আমি আশা রাখি। এবং মুখ্যমন্ত্রী অবভিয়াসলি বলে দিয়েছেন যে আমরা এই রায় মানব না। অবশ্যই তারা আইনি পরামর্শ নিয়ে একটা নিশ্চয়ই কোনো সুরাহা করবেন, এইটুকু আমি বলতে পারি। তবে হ্যাঁ, এই আইন মেনে যদি পুরো প্রসিডিওরটা আবার পুনরায় করে ঠিকঠাক করে করা হয় তাহলে কিন্তু কোনো কারো অসুবিধাই হবে না। পুনরায় কিন্তু আবার যারা ওবিসি থেকে বাদ করলেন তারা কিন্তু ওবিসি সংরক্ষণের সুবিধা পাবেন, এইটুকু আমি আশা রাখি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বোঝাতে পারলাম এবং অনেকটা বিষয়টা পরিষ্কার হলো। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।